মান্থলি আমার ওখান থেকে 50 বা 1 লক্ষ টাকা আমার 10 টন হলে 1 লক্ষ বা 5 টন হলে 50,000 টাকা মিনিমাম আমার আসবে। আমি টেক কেয়ার করলে বা একটু পরিচর্যা করলেই হয়ে যাবে, এখানে কোনো লসের কোনো সম্ভাবনা নেই। প্রথম যখন শুরু করলাম, শুরু করার 45 বা 50 দিন পর আমার প্রোডাকশন আসলো মাত্র 300 কেজি। আচ্ছা, যার মূল্য 3 বা 3,500 টাকা। দীর্ঘ দিন পরিশ্রমের পর 30 বা 35,000 টাকা বেতনের চাকরি ছেড়ে 2 মাসে যদি আমার 3,000 বা 3,500 টাকার ইনকাম আসে, তাহলে এটা কি করার কথা? কিন্তু আমি কখনো পিছপা হইনি, কারণ আমি ভবিষ্যৎ দেখছি। আমার 5 অথবা 10 টনে যখন যে আমার এই প্রজেক্টটা দাঁড়াবে, তখন তো আমার এই 3 বা 3,500 টাকা থাকবে না, তখন আমার 50 বা 1 লাখ টাকার একটা প্রজেক্ট দাঁড়াবে। তখন পার মান্থলি আমার ওখান থেকে 50 বা 1 লক্ষ টাকা আমার 10 টন হলে 1 লক্ষ বা 5 টন হলে 50,000 টাকা মিনিমাম আমার আসবে। আমি এই থিওরিটা নিয়েই আমি বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর সদরের এটা পাগলাবির থেকে। আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে মুরগির ফার্ম করতেছি, অনেকেই হচ্ছে গরুর ফার্ম করতেছি, অনেকে হচ্ছে কোয়েলের ফার্ম করতেছি। আবার আমার আসলে দেখা অনেক ভাইরাই বলে আসলে মুরগিতে আমার একবারে ধস এবং এত পরিমাণে লস, অনেকেই বলে আমার গরুতে লস। কিন্তু আজকে আপনাদের মাঝে সুন্দর একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। আজকে আসছি আমরা জসিম ভাইয়ের কেঁচো সার উৎপাদন দেখার জন্য। আসলে মূলত এইটা আসলে দেখানোর দুইটা কারণ, আসলে সারটা কিভাবে তিনি তৈরি করতেছেন এবং সবচেয়ে বড় কথা তিনি ঢাকায় চাকরি করতেন এবং তিনি ইলেকট্রিশিয়ান এবং বেশ ভালো কাজ জানেন। ওখানে প্রায় তিনি 30 থেকে 35,000 টাকা মাসে আয় করতেন। এখানে তিনি বাসার আসলে ছাদের নিচেই অল্প পরিসরে আসলে শুরু করছেন, মোটামুটি 1.5 বছর হইলো। আজকে তার এই সফলতার গল্পটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যারা এ ধরনের প্রজেক্ট করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। জসিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনি শুরু করছেন ভাই, এটা হচ্ছে কেঁচো সার, আপনার নাম দিয়েছেন হচ্ছে মাটির প্রাণ, এটা হচ্ছে জৈব সার। আসলে আপনি একসময় চাকরি করতেন, আর চাকরি ছেড়ে আসলেন, আপনি তখন হচ্ছে 30,000 টাকা আমার স্যালারিও পাইতেন। এখানে আসার পর কিভাবে কি করলেন ভাই, একটু যদি বলতেন। এখানে আসার পর বলতে কি, যখন আমি ওখানে জবটা করতাম ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে, ইলেকট্রিক নিয়ে আর কি জবটা করি। তো আমি পেশায় মূলত একজন ইলেকট্রিশিয়ান। তো ওখানে জব করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যে নিজেকে খুব খারাপ লাগে। প্রাইভেট চাকরি বুঝে নিত কীরকম প্যারা। তখন চিন্তা ভাবনা করি যে না, আমাকে নিজের জন্য নিজেকে কিছু করতে হবে এইভাবে। আর আমার যেহেতু সন্তান আমি একটাই, ছেলে আমি একটাই আমার বাবার, সেক্ষেত্রে বাইরে আমার কন্টিনিউ করাও সম্ভব না। তো যার কারণে চিন্তা ভাবনা করলাম যে না, যা করার আমাকে এলাকায় করতে হবে। তো এইভাবে পরে চাকরিটা আমি রিজাইন দিয়ে চলে আসলাম। চলে আসার পরে চিন্তা করলাম যে না, এলাকায় যদি আমার একটা পরিচিতি বা অর্জন করতে যাই, তাহলে একটা সময়ের ব্যাপার আছে। তো সেই সময়টা আমাকে দিতে হবে, এটা মাস্ট। তো পরে চিন্তা করলাম যে না, এর পাশাপাশি আমার কিছু করতে হবে। তখন ওই অনেক ইউটিউব বা হচ্ছে আরও অন্যান্য মাধ্যমে আর কি আমার এই বিষয়টা ভালোই লাগে, যে হচ্ছে জৈব সার বিষয়টা, এটা মাটি রিলেটেড, মাটি নিয়ে কাজ। আমি চিন্তা করলাম যে না, আমার এলাকায় যদিও বা যাই, পরিচিতিটা অর্জন করতে একটা সময়ের ব্যাপার। আর যে দেখা গেলো যে আজকে আমার বাইরে কোথাও কোনো কাজের ব্যবস্থা বা হচ্ছে হলো না, সেক্ষেত্রে তো আমার তো বসে থাকলে চলবে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে না, নিজস্ব কিছু একটা করতে হবে। এই থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি জৈব সার নিয়ে কাজ করব। এবং এই বিষয় নিয়ে আরও অন্যান্য সিনিয়র ভাইদের সঙ্গেও যোগাযোগ করি এবং 2-1টা খামারও ভিজিট করি। করার পরে আমি এ বিষয়ে অগ্রসর হই। তো যখন অগ্রসর হলাম, তখন দেখা গেল যে আমার ফ্যামিলির থেকে আমাকে সাপোর্ট পাই না। হ্যাঁ, তখন আমি আমার ওয়াইফের সঙ্গে আসলে এই বিষয়টা শেয়ার করলাম
তো উনি আবার আমাকে সাহস দিছে যে না ঠিক আছে তুমি করো। তো এইভাবেই আর কি শুরু করা। তো যখন শুরু করলাম অ্যাট ফার্স্ট আমি 10 কেজি কেঁচো দিয়ে শুরু করি। 10 কেজি কেঁচো দিয়ে শুরু করি। প্রথমে আমি ক্যারেটেই শুরু করছিলাম। ক্যারেটে শুরু করার পরে অলরেডি 2 মাসের মতো ক্যারেটেই আমি করছি। করার পরে ক্যারেটে আমাকে কেন জানি খুব মানে ভালো লাগে না। একটা ক্যারেট ক্যারি করা অনেক ব্যাপার, মানে একটা ক্যারেট মিনিমাম 25 থেকে 30 কেজি ওজন। এখন নিচেরটা আমার সার হয়েছে, তাহলে এটাকে আমি কালেক্ট করবো কীভাবে? উপরে ক্যারেটগুলো সব আমাকে নিচে নামাইতে হয়। তাহলে প্রত্যেকবার আমার 30 বা 35 কেজি ওয়েট আমার ট্রান্সফার করা লাগতেছে। শারীরিক পরিশ্রমটা কেন জানি খুব আমাকে বেশি লাগলো। তখন ভাবলাম যে না, এভাবে হবে না, আমাকে বেডেই আসতে হবে। তো প্রথম অবস্থায় শুরু করার 45 থেকে 50 দিন পর আমার সার উৎপাদন হলো অনলি 300 কেজি, যার বাজার মূল্য প্রায় 3 থেকে 3,500 টাকা। ও মাত্র 3,500 টাকা 45 দিন পরে আপনি পারলেন যখন শুরু করলেন বেনিফিট। আচ্ছা, তো এই থেকে মানে এটা দেখে পরিবার থেকে আরো ভয়াবহ অবস্থা যে তুমি কি এগুলো শুরু করলা, তুমি চাকরি বাকরি সব সাইডে দিয়ে আসে কি পাগলামি শুরু করলা। এলাকার লোকজনও বলে যে পাগল হয়েছে, চাকরি বাকরি বাদ দিয়ে এগুলো কি গোবর সার কেঁচো সার এই সেই নিয়ে কি কার্যকলাপ শুরু করছে। তো আমি কারো কথায় কোনো কান করি না, ফিডব্যাক দিই না। আমি যেন আমি আমার মতো করেই আমি চালিয়ে যাই। পরিবার থেকেও অনেক চাপ আসে, আমি ওগুলো ওদিকে ফিরে তাকাই না। তখন আমার টার্গেট আছে যে আজকে 300 কেজি আছে, কোনো একদিন আমার 5 টন হবে, কোনো একদিন আমার 10 টন হবে। যখন 10 টন হবে, যখন 5 টন হবে, তখন আমি যে হোলসেলও দেই, তাও আমার পার মান্থ 50,000। আর পার মান্থ 50,000 থাকবে, 50,000 থাকবে। তাহলে আজকে তো আমার এই 3 টন বা 300 কেজির দিকে তাকালে হবে না, 3,000 বা 4,000 টাকার দিকে তাকালে হবে না। অদূর ভবিষ্যতে আমার যখন 5 বা 10 টনের একটা প্রজেক্ট আমি করতে পারবো, তখন আমার পার মান্থলি 50,000 টাকা সম্ভব হবে। আর একটা বিষয় হচ্ছে, যখন আমি 5 বা 10 টনের একটা প্রজেক্ট করতে যাব, হিউজ পরিমাণ কেঁচো লাগবে। 1 কেজি কেঁচোর দাম 1500 থেকে 1800 টাকা। যখন আমি কিনছি তখন 1600 করে কিনছি। আচ্ছা, এই কেঁচোগুলোর কোনো কি আপনি ভেরিয়েন্ট মানে আছে কিনা বা জাত আছে কিনা? হ্যাঁ, জাত আছে। এটা হচ্ছে আপনার এই যে লাল কেঁচোটা, এটা থাইল্যান্ডের কেঁচো বলে, এসিনোফেটি যেটা আর কি, ওইটাই আমি মানে জাতটা আমার অনেক ভালো দিছে আমাকে। যে ভাই আমাকে জাতটা দিছে, অনেক ভালো জাত দিছে। এটাতে প্রোডাকশন মানে খুব দ্রুত হয়। তো যাই হোক, পরবর্তীতে কিছু প্রতিবন্ধকতারও শিকার হই নতুন অবস্থায়। আমি তো আর সব জানতা শমশের নই, ভুল তো হতেই পারে। তো প্রথম অবস্থায় আমার প্রথম মাস না, দ্বিতীয় মাস থেকে কেন জানি ওই মানে ক্যারেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে যায়। কি কারণে হলো এটা আমি জানি না, বুঝতে পারি নাই। কেঁচো সব বাইরে বের হয়ে আসতেছে, মাটিতে পড়তেছে, এই সেই। পরবর্তীতে আমি ওই সিরাজগঞ্জের এক ভাইয়ের ভিডিওতে দেখছিলাম, উনি খোলা আকাশের নিচে মানে ইটের সোলিং বা হচ্ছে এরকম কোনো কিছু দিয়ে খোলা আকাশের নিচে করছে। তো উনি যদি খোলা আকাশের নিচে করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আপনার তো উপরে ছাদ আছে। উপরে ছাদ আছে। আর এই ছাদের নিচে করারও কারণ হচ্ছে কি, এটা যেহেতু পরিত্যক্ত, এই পরিত্যক্ত জায়গাটাকেও আমি সামথিং সময়ের জন্য কাজে লাগাইছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই কেঁচো সারগুলোর বাজারে চাহিদা কিরকম ভাই? বাজারে চাহিদা আলহামদুলিল্লাহ অনেক, মানে প্রোডাকশন হতে সময় আছে, সেল হতে সময় লাগে না। মানে প্রোডাকশন আমার রেডি করতে সময় লাগে, কিন্তু সেল হতে আমার সময় লাগে না। আপনি মার্কেটিংটা কিভাবে তৈরি করছেন, বা এগুলোর আপনি যে তৈরি করতেছেন, আপনার মানুষকে কিভাবে বুঝাইছেন যে আমি এই জিনিসগুলো তৈরি করি, বা
এই জিনিসটা মানুষের কাছে পৌঁছেছেন কিভাবে আপনি, এটা একটু বলেন। এটা বলতে কি, যে জিনিসের চাহিদা যেখানে, সেটা তো সেখানেই প্রুভ করতে হবে। হ্যাঁ আমি মূলত হচ্ছে আমাদের আশপাশে যে সবজি বাগানগুলো আছে, যারা মূলত বড় বড় প্রজেক্ট আকারে সবজি করে, ওদের সঙ্গে যোগাযোগ করি। আমার এলাকার কৃষি অফিসার আছে, আমি তার সঙ্গে যোগাযোগ করি। বা আমাদের এলাকায় বেশ পান চাষি আছে, আর আমার মালটা মূলত পান চাষিদের কাছেই বেশি যায়, ওদের সঙ্গে যোগাযোগ করি। তো ওরা পরবর্তীতে আমার কাছ থেকে আর কি মাল কালেক্ট করে। যখন কথা বলার পরে তারা এসে এসে মাল নিয়ে যায়। আপনি কিভাবে কেঁচো সারগুলো তৈরি করতেছেন এগুলো একটু আমাদেরকে দেখাবেন। হ্যাঁ এটা হচ্ছে আমার মানে নেটিং এর পরে যেটা কেঁচো খায়নি, আচ্ছা এখনো সার হয়নি, সেই ওয়েস্টেজ এটা আবার নেটিং করার পরে আবার আমরা বেডে দেব। বেডে দেওয়ার পরে হালকা একটু ময়েশ্চার দেব। এটা আবার সামনের মাসে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর প্রথম অবস্থায় আমরা হচ্ছে কাঁচা গোবর নিয়ে এসে একখানে স্তূপ করে রাখি, আচ্ছা যেটা আমার রাখা আছে। তারপর ওটা গ্যাস মুক্ত হলে আমরা এরকম বেডে দেই। হ্যাঁ এই বেডটা দেওয়ার পরে হালকা একটু ময়েশ্চার প্লাস কলা গাছ, যেমন এই যে কলা গাছ দেওয়া আছে, কলা গাছ মিশ্র করে। আচ্ছা কলা গাছটার এইটা ভাই কিভাবে কি দেন? একবারে কলা গাছটা কেটে আনার পর সরাসরি ভাবে দিচ্ছেন? হ্যাঁ, কলা গাছটা কেটে অল্প কিছুদিন রেখে দিলেই এটা মানে পচে যায়। আচ্ছা পচে যাওয়ার পরে এটা দিলে হয় কি, কেঁচো এটাকে খুব বেশি পছন্দ করে খুব। আর এভাবে বস্তাতে ঢেকে রাখলে কি সুবিধা পাওয়া যায় ভাই? এটা ঢেকে রাখার কারণ হচ্ছে এটা মানে অন্ধকার থাকে, আর যত অন্ধকার বেশি থাকবে কেঁচো তত বেশি খাবে। মানে ডে নাইট 24 ঘন্টায় কেঁচো খাবে এবং প্রোডাকশনটা বেশি আসবে। আচ্ছা আর দিনের বেলা আলো দেখলে কেঁচো অনেক সময় খাইতে চায় না। হ্যাঁ আর যখন কেঁচো খাবে না তখন তো আর মানে সারও উৎপাদন কম হবে। আমার রেডি হয়ে আছে এখন। এটা হচ্ছে ইদানিং এটা দিছি, কাঁচা গোবর দেওয়া আছে এখানে। কেঁচো অলরেডি আলহামদুলিল্লাহ অনেক কেঁচো। আর আরেকটা ব্যাপার ভাই, এই কেঁচোগুলো কি আপনি একবার যে 15 কেজি কিনলেন ওইটাই কি থাকলো, না হচ্ছে এর থেকে বংশ বিস্তার করে? হ্যাঁ, এটার থেকে বংশ বিস্তার করে। যদি আমি কলা গাছটা কন্টিনিউ ব্যবহার করি তাহলে আমার প্রায় সারা বছরই ডিম বাচ্চা দিয়ে যাবে। আচ্ছা আর যদি ব্যবহার না করি তাহলে হচ্ছে ওই শীতের সিজনে শুধু ডিম বাচ্চা দেয়, আর বাকি সময় দেয় না। আর কলা গাছটা দেওয়ার হচ্ছে মানে গ্যাস কম হয়। আর ভাই এখানে তো আপনি খুব অল্প খরচের মধ্যে করছেন, আপনার হচ্ছে বেড করতে হয় না, আপনি শুধু পলিথিন দিয়ে অল্প খরচের মধ্যে এবং খুব সুন্দরভাবে করছেন। এখানে মোট কয়টা বেড করছেন? বেড আছে এখানে 6টা। আচ্ছা একটা বেড থেকে আপনার কতটুকু করে সার উৎপাদন হচ্ছে ভাই? ওইটা সঠিক বলা যাবে না। আনুমানিক যদি একটা আমরা আইডিয়া নেই। 700-800, 7 থেকে 800 কেজির মতো। 7 থেকে 800 কেজি বা হচ্ছে এরকম আরো বেশি হয়। মানে এটা তো অল্টারনেটিং হইতে আছে, একটার পর একটা নামতে আছে, একটার পর এখান থেকেও নিচ্ছি, এটাতে সার হচ্ছে, এখান থেকেও কালেক্ট করলাম, ওখানে সার হচ্ছে, ওখান থেকেও কালেক্ট করলাম। আবার দেখা গেল যে ওই বেডটা যেমন ওটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, ওটাতে এখন আবার একটু হালকা মেরামত করে আবার ওখানে কাঁচা গোবর দেওয়ার পরে আবার ওখানে কেঁচো দেব, আবার ওখান থেকে যখন হবে ওখান থেকেও কালেক্ট করব। কি বল জসিম ভাই? জি, আসলে কেঁচো সারটা উৎপাদন কিভাবে হয় ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু আমাদেরকে মানে সংক্ষেপে একটু দেখাইতেন ভাই, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পাইতাম যে আপনি কিভাবে কি উৎপাদন করেন। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে তো র মেটেরিয়াল যেটা আর কি কাঁচামাল গোবর, এটাকে কালেক্ট করতে হবে। তারপরে কলা গাছ নিয়ে এসে কেটে কেটে রাখতে হবে। কলা গাছটা যখন একটু মানে আদা পচা হবে তখন এই গোবরের সঙ্গে এটা অ্যাড করে দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে গোবরটা যখন গ্যাস মুক্ত হয়ে যাবে তখন এই বেডে দিতে হবে। দেওয়ার পর ওর উপরে কলা গাছ
মিক্স করে দিয়ে তার উপরে কেঁচো দিতে হবে। কেঁচো দেওয়ার পর যদি একটু ময়েশ্চার লাগে তাহলে ময়েশ্চার দিতে হবে, এরকম এমনটাই। আর আপনার এই বেডটার বয়স কতদিন হলো ভাই? এটা এই 6 কি 7 দিন এরকম হয়েছে এই বেডটা দেওয়ার। 6-7 দিনের মধ্যে অনেকটা তো খেয়ে ফেলছে। তাতে অলরেডি আমার কিছুটা হয়ে আসছে, কিন্তু এখনও আমি কালেক্ট করব না। মিনিমাম 25 দিনের মাথায় গিয়ে আমি কালেক্ট করা শুরু করব, 20 বা 25 দিন। আর আপনি শুরু করাটা ভাই কতদিন হইলো? শুরু প্রায় 1.5 বছর প্লাস হচ্ছে। শুরু করা থেকে আজ পর্যন্ত 1.5 বছর প্লাস হচ্ছে। 1.5 বছর প্লাস হচ্ছে। আচ্ছা, আপনি কেঁচো সার তৈরি করতে এসে বা এই বিজনেসে এসে আপনি কি কি সমস্যা আপনি দেখতে পাইছেন ভাই? সমস্যা তো থাকবেই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত মানে কি বলবো, লোকজন পাগল ছাড়া আর কিছুই বলে না। আচ্ছা। 1 2 নম্বর কথা হচ্ছে এখানে সাপোর্টের ব্যাপারটা খুবই কম। এটা পারিবারিক বলেন আর যেভাবেই বলেন। তো তারপরেও আমি মানে ওদিকে তাকাইনি, আমি আমার মতো করে আমি চালিয়ে গেছি। আর একটা বিষয় হচ্ছে কি, কেঁচো যদি টেম্পারেচার অনেক সময় বেশি হয় তাহলে কিন্তু কেঁচো মারা যায়, বা যদি কোনো গ্যাস, গোবরটা যদি আমি গ্যাস মুক্ত করতে না পারি ঠিকভাবে, তাহলে হচ্ছে গ্যাসের কারণে কেঁচো মারা যায়। আচ্ছা, আপনি আসলে গ্যাসটা মুক্ত করেন কিভাবে? গ্যাস মুক্ত বলতে আমরা গোবর নিয়ে এসে রাখার পরে ওই গোবরটা একটু মানে ওলট পালট করে দিই। পরবর্তীতে একটু ময়েশ্চারও কন্ট্রোল হয়, কমে। আর গোবরটা একটু দীর্ঘদিন 1-1.5 মাস যখন পড়ে থাকে তখন অটোমেটিকলি ওখান থেকে গ্যাস মুক্ত হয়ে যায়। তারপরে গোবরটা এখানে নিয়ে এসে দিলাম, দেওয়ার পরে এখানে কলা গাছ দিয়ে দিলাম, দেওয়ার পরে কেঁচো দিয়ে দিলাম, কেঁচো খাবে, ওখান থেকেই সার উৎপাদন হবে। আর হচ্ছে ভাই বর্তমানে কত টন আপনার এখান থেকে উৎপন্ন হচ্ছে? আমার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি 3 টন প্লাস। এই সিজন শেষ না হতেই, এই শীত মানে এই শীতের সিজন শেষ হতে না হতে আমার 5-এর কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। আর ভাই যারা এরকম আপনার পরিত্যক্ত জায়গায় আছে বা নিজে কিছু করতে যাচ্ছে, কেঁচো মনে করেন সার তৈরি করতে যাচ্ছে, আসলে তারা কোন কোন দিক লক্ষ্য রেখে আসলে শুরু করতে পারে? আপনার একটু আমার সাজেশন যদি করতেন। যদি কোনো ওয়েস্টেজ বা ছায়া বা পরিত্যক্ত কোনো জায়গা থাকে এবং যদি মনোবল ঠিক থাকে যে না আমি পারবো, তাহলে এই সেক্টরে আসতে পারে। সেক্টরটা অবশ্যই আমি মনে করি লাভজনক, কিন্তু মানে মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যে না আমার দ্বারা হবে, আমি পারবো, তাহলেই সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যে যেরকম এই গোবর বা কেঁচো এসব নিয়ে, মাটি এগুলো নিয়ে কাজ করার উৎসাহ থাকতে হবে।